হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আদনান আহমেদ, আমি আছি তোমাদের সাথে। আজকে তুকর সিরিজের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। সো আমরা ফার্স্ট পর্বে নিউটনের মেকানিক্সের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। সেকেন্ড পর্ব নিউটনের মেকানিক্সের, এটা নিউটনের মেকানিক্সের দ্বিতীয় এবং শেষ পর্ব। এই পর্বে আমরা কিছু ইন্টারেস্টিং অ্যাডমিশনে আসার মতো কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সো ফার্স্টের কোয়েশ্চেন। সো ফার্স্টের কোয়েশ্চেনে তোমরা দেখতেছো এখানে কিছু কথা বলা আছে, সাথে একটা চিত্র আছে। আমরা যদি ফার্স্টে লেখাগুলো পড়ি তাহলে কি কি লেখা আছে দেখি। A bullet of mass 10 gram moving horizontally at a speed of 1000 meters per second strikes a block of mass এত গ্রাম kept on a frictionless track as shown। অর্থাৎ আমাদের এখানে একটা ট্র্যাক আছে, এই ট্র্যাকের মধ্যে একটা আমাদের অ্যাট ফার্স্ট যেটা একটা ব্লক রাখা আছে, ব্লকের ভর দেওয়া আছে 490 গ্রাম। এবং আমাদেরকে ফার্স্টে কি বলেছে, একটা 10 গ্রাম ভরের একটা বুলেট আছে, বুলেটের স্পিড হচ্ছে 1000 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বুলেটটি 1000 মিটার পার সেকেন্ড বেগে এসে এই যে 490 গ্রাম ভরের যে ব্লকটা আছে সেটাকে আঘাত করবে। এবং দ্য বুলেট রিমেন্স ইনসাইড দ্য ব্লক, অর্থাৎ বুলেট এবং ব্লকটা মিলে একত্রে একটা বস্তু হয়ে যাবে, অর্থাৎ একটা সিস্টেম হিসেবে কাজ করবে। এবং দ্য সিস্টেম প্রসিডস টুয়ার্ড দ্য সেমি সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস 0.2 মিটার। অর্থাৎ আমাদের এই যে পার্টটা আছে সেটার পর একটা সেমি সার্কুলার ট্র্যাক আছে, যেটা রেডিয়াস দেওয়া আছে কত, 0.2 মিটার। এখন আমাদেরকে জিজ্ঞেস করেছে হোয়ার উইল বি দ্য ব্লক স্ট্রাইক দ্য হরিজন্টাল পার্ট আফটার লিভিং দ্য সেমি সার্কুলার ট্র্যাক। অর্থাৎ এই যে ব্লক এবং বুলেটটা মিলে যে একটা সিস্টেম হবে, সেই সিস্টেমটা তো এই বরাবর আসবে। তো আমরা ধরে নিয়েছি যে তাদের মিলিত হওয়ার পর তাদের ভেলোসিটি কত, বি। এবং এটা যেহেতু ফ্রিকশনলেস, এ বি নিয়ে কিন্তু এটা এই সেমি সার্কুলার ট্র্যাকে প্রবেশ করবে। এবং আমাদেরকে যেটা আস করা হয়েছে, এটা সেমি সার্কুলার ট্র্যাকে যদি পুরাটা একটা ঘূর্ণন দিতে পারে, মানে একদম সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে পারে, তারপর যে এটা আবার এই পজিশনে একটা ব্যাক, তারপর যে এটা আবার এই পজিশনে ব্যাক করবে, সেখানে কোন পজিশনে ব্যাক করবে সেটা আমাদেরকে আস করেছে। যেমন তোমরা এই সিনারিওটা ভিজুয়ালাইজেশন করা টাইমে আমি যদি তোমাদেরকে চিত্রের মধ্যে আরেকটু দেখাতে চাই, এই ব্লকটা যখন আসবে তখন কিন্তু এই বরাবর এসে জাস্ট এই বিন্দুতে আসবে। এই বিন্দুতে আসার পর কি এটা এদিকে তার কোনো ট্র্যাক নেই, কোনো বৃত্তাকার না, এটা কেবল সেমি সার্কুলার। সো এটা আবার বিচ্ছিন্ন হয়ে কিভাবে পড়বে, এটা জাস্ট একটা প্রাসের মতো করে এসে আবার এখানে কোথাও এক জায়গায় পড়বে। এবং আমাদেরকে কি জিজ্ঞেস করেছে যে এখান থেকে এক্স দূরত্বে যদি পড়ে সেই এক্স এর মানটা কত, সেটাই আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। অর্থাৎ এখান থেকে এসে আবার যে হরিজন্টাল পার্টে পড়বে সেই পার্টে কত দূরে পড়বে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে কোথা থেকে, এই যে সেমি সার্কুলার যে ট্র্যাকটা আছে সেটার বেস থেকে। সো আমাদের প্রবলেমটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা খুব একটা টাফ কোয়েশ্চেন না যদি তোমরা ভিজুয়ালাইজেশন করতে পারো। এখানে প্রবলেমটা মোট তিনটে স্টেপ। ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট হচ্ছে আমাদের বুলেট এবং যে ব্লকটা আছে তারা একত্রিত হয়ে যাচ্ছে এবং নির্দিষ্ট একটা ব্যাক অর্জন করতেছে। এরপর কি, এরপর হচ্ছে ব্লক মিলিত যে সিস্টেমটা আসে সেটা হচ্ছে সেমি সার্কুলার ট্র্যাকে প্রবেশ করতেছে। সেমি সার্কুলার ট্র্যাক থেকে আবার এটা বিচ্ছিন্ন হয়ে গিয়ে কোথায়, হরিজন্টাল পার্টে পড়তেছে। অর্থাৎ এই তিনটা ভাগে যদি আমরা বিভক্ত করে ফেলি তাহলে কিন্তু আমাদের কোয়েশ্চেনটা খুব ইজিলি সলভ হয়ে যাবে। আমরা এটাকে যদি আরেকটু জুম ইন করি, তাহলে হচ্ছে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবো। ফার্স্টে কি হচ্ছে, এই বুলেট এবং ব্লক হচ্ছে একত্রিত হচ্ছে। ব্লকটা ফার্স্টে স্থির ছিল, বুলেটের বেগ ছিল 1000 মিটার পার সেকেন্ড। এদের মিলিত ব্যাগটাই কিন্তু আমরা ফার্স্টে বের করবো এবং এই ব্যাগটা কিন্তু আমরা পরে কাজে লাগাতে পারবো। সো আমরা যদি ফার্স্টে ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা অ্যাপ্লাই করি, যেহেতু এখানে এক্সটার্নাল কোনো ফোর্স নেই, তাহলে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ কি থাকবে, সেম থাকবে। সো যেহেতু আদি ভরবেগ আমরা ধরে নিচ্ছি পি ইনিশিয়াল এবং শেষ ভরবেগ ধরে নিচ্ছি পি ফাইনাল, কাদের, ব্লক এবং যে বুলেট আছে সেটা। ফার্স্টে কি ছিল, ফার্স্ট হচ্ছে ব্লকটা স্থির ছিল, দ্যাট মিনস ওর ভরবেগ ছিল 0, বাট বুলেটটার একটা ব্যাগ ছিল 1000 মিটার পার সেকেন্ড এবং ওর যে ম্যাস সেটা দেওয়া হচ্ছে 10 গ্রাম। তাহলে আমরা ফার্স্ট ভরবেগ কি লিখতে পারি, 10 ইন্টু 1000 না, যদি আমরা বরকে গ্রামে বসাচ্ছি, যেহেতু ডান সাইডেও গ্রামে বসাবো তাহলে নালিফ হয়ে যাবে। এরপর কি, এরপর এর একটা মিলিত বস্তু হিসেবে সামনে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ যে টোটাল মাসটা কিন্তু এই দুইটা অ্যাড হবে এবং তাদের সেম একটা ব্যাগ থাকবে, সেটা হচ্ছে ভি। সো আমরা সেম ব্যাগটা বের করে ফেলি। ফার্স্টে কি, তাদের টোটাল মাস, পুরো সিস্টেমের মাস হচ্ছে 10 + 490 এবং ভেলোসিটি হচ্ছে ভি। সো আমরা বিটা পাচ্ছি কত, বিটা পাচ্ছি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তো আমাদের ফার্স্ট স্টেপ কিন্তু শেষ। আমাদের যে বুলেট এবং যে ব্লকটা ছিল তাদের একটা মিলিত বেগ আমরা পেয়ে গেছি। এখন আমাদের দেখতে হবে এই বস্তুটা কি আদৌ সেমি সার্কুলার ট্র্যাকে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে পারবে কি পারবে না। যদি পৌঁছাতে পারে দ্যাট মিনস এটা এদিক বরাবর এসে হরিজন্টাল পার্টে পড়বে, যদি না পারে দ্যাট মিনস এটা এর মধ্যেই কোথাও আবার এখানে নিচে এসে পড়ে যাবে। সো আমাদের এক্সট্রা বের করতে হবে মেনলি। ফার্স্টে আমরা দেখবো যে এটা সেমি সার্কুলার ট্র্যাকের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে পারবে কি। এখন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে পারার যে শর্তটা আছে সেটা কিন্তু আমরা তোমাদেরকে আগের ক্লাসেই পড়িয়েছি। সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটির একটা পার্ট এবং সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর জন্য আমাদের কি দরকার, সেটা হচ্ছে
এই বিন্দুতে নির্দিষ্ট একটা ব্যাগ দরকার এবং সর্বোচ্চ বিন্দুতে নির্দিষ্ট একটা ব্যাগ দরকার। এই বিন্দুতে ব্যাগটা কত দরকার সেটা ছিল √5GR। যদি √5GR এর সমান ব্যাগ যদি আমরা এই যে নিচের যে অবস্থান আছে সেখানে যদি পাই, তাইলে কিন্তু সেটা পুরো একটা লুপ কিন্তু গঠন করতে পারবে বা পুরো একটা লুপ ঘুরতে পারবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ব্যাগ বা যেটা দরকার সেটা ছিল √5GR। তোমরা যদি হিসাব করো তাহলে কিন্তু দেখবা যে √5GR থেকে কিন্তু আমাদের 20 অনেক অনেক বেশি, যেহেতু আর এর মান এখানে অনেক কম 0.2 জাস্ট। সো আমাদের 20 যেহেতু বেশি, দ্যাট মিনস কি আমরা এখানে একটা সার্কুলার ট্র্যাক গঠন করতে পারবো এবং এই যে ব্লক সিস্টেমটা আছে সেটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে পারবে। সো আমরা এটা শিওর হয়ে গেলাম যে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে পারবে। এখন সর্বোচ্চ বিন্দুতে ব্যাগ কত সেটা কিন্তু আমাদের দরকার। সর্বোচ্চ বিন্দুতে ব্যাগকে যদি আমরা V2 ধরি, তাহলে আমরা শক্তি সংরক্ষণশীলতা অ্যাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু খুব ইজিলি সর্বোচ্চ বিন্দুতে যে ব্যাগ V2টা আছে সেটা বের করে ফেলতে পারি। তাহলে আমরা কি ফার্স্টে যে বিন্দুটা আছে সেটাকে এ ধরি এবং সর্বোচ্চ বিন্দুটাকে আমরা লেটস সে বি ধরতেছি। তাহলে কি হচ্ছে, এ বিন্দু এবং বি বিন্দুতে কিন্তু যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করা যাবে, যেহেতু এখানে কোনো ঘর্ষণ বা অন্যান্য কোনো বাধাজনিত ফোর্স নেই। সো আমরা কি লিখতে পারি, ই এ ইকুয়ালস টু ইবি লিখতে পারি না। এ বিন্দুতে মোট শক্তি ইকুয়ালস টু বি বিন্দুতে মোট শক্তি। এ বিন্দুতে মোট শক্তি কি হাফ অফ mv স্কয়ার, হাফ ইন্টু এম ধরতেছি আমরা পুরো সিস্টেমের ম্যাস, এবং ভি কত, ভি হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড, হাফ অফ mv স্কয়ার ইকুয়ালস টু, এবং যে আমাদের সর্বোচ্চ বিন্দু আছে সেখানে হচ্ছে বিভব শক্তি আছে এবং গতি শক্তি আছে। বিভব শক্তি কত, টোটাল এম জি ইন্টু 2 ইন্টু আর, যেহেতু উচ্চতাটা 2 ইন্টু আর। তারপর এখানে যে ব্যাগটা আছে সেটা হচ্ছে হাফ এম ইন্টু V2 স্কয়ার। সো আমরা এখান থেকে কিন্তু V2টা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমাদের যে সিস্টেমটা আছে সেটা সর্বোচ্চ বিন্দুতে কত ভেলোসিটিতে থাকবে সেটা হচ্ছে 19.8 মিটার পার সেকেন্ড। সো আমরা কিন্তু এই অবস্থানে যে ভেলোসিটিটা আছে বি অবস্থানে সেটাও পেয়ে গেছি। এখন আমাদের থাকে কি, আমাদের জাস্ট আরেকটা স্টেপ বাকি, সেটা হচ্ছে এক্স এর মান কত, অর্থাৎ এটা হরিজন্টালি যে ডিস্টেন্সটা পার করবে সেটার মান কত। তোমরা কি এক্স হরিজন্টালি কি কোনো ত্বরণ বা অন্য কিছু আছে? কোনো কিন্তু ত্বরণ নেই, কেবল আমাদের এখান থেকে জাস্ট একটা V2 বেগে সেটা পুরো সিস্টেমটা এখান থেকে ছিটকে যাবে, এবং ছিটকে যাওয়ার পর কি সেটা একটা প্লাস হিসেবে আমরা কল্পনা করতে পারি না। কেমন প্লাস, জাস্ট এরকম যে একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর ছাদ থেকে আমরা কোনো একটা বস্তুকে হরিজন্টালি বেগে চাড়তেছি, সেটা হচ্ছে V2 বেগে। এন্ড আমাদেরকে জিজ্ঞেস করেছি এটা যদি ভূমিতে বরাবর পড়ে, দ্যাট মিনস জাস্ট আমাদের এই যে এক্স ডিস্টেন্সটা আছে সেই এক্স ডিস্টেন্সে কিন্তু বের করতে বসে, অর্থাৎ জাস্ট একটা প্লাস হিসেবে আমরা কল্পনা করতে পারি। এখন এক্স কি লিখতে পারি আমরা, এক্স ইকুয়াল টু ভি ইন্টু টি লিখতে পারি না, যেহেতু এখানে কোনো অ্যাক্সিলারেশন না হরিজন্টালি, এবং পুরো অ্যাক্সিলারেশন কিন্তু উপর নিচ। এখন ভি ইন্টু টিটা কেমনে বের করবো, এখন কত হচ্ছে সেটা ভূমিতে পড়তেছে কার জন্য, ভূমিতে পড়তেছে কারণ নিচের দিকে একটা জি কাজ করতেছে, যে ত্বরণের সাহায্যে কিন্তু এটা নিচের দিকে পড়তেছে। এবং আমরা যদি এইচ লিখি, যে বি বিন্দুর এইচ হচ্ছে 2r ইকুয়ালস আমরা কি লিখতে পারি, উলম্বভাবে যেহেতু কোনো ব্যাক ভেলোসিটি নেই সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। এখান থেকে কিন্তু আমরা আমাদের আর এর ভ্যালু যেহেতু জানা আছে, আমরা টি এর ভ্যালু কিন্তু পেয়ে যাচ্ছি। সো টি এর ভ্যালুটা যদি এখান থেকে বের করে ফেলি, তাহলে কিন্তু আমাদের এক্স এর যে অ্যান্সারটা ছিল সেটা আমরা পেয়ে যাচ্ছি। সো টি কে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু এইচ ডিভাইড বাই জি, আবার এইচ সমান লিখতে পারি 2 ইন্টু আর। সো এটা তোমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবা। ভি বলতে এখানে আমরা B2 বোঝাচ্ছি, অ্যাকচুয়ালি ভি বলতে B2 বোঝাচ্ছি। সো আমাদের এখানে আনসার চলে যাবে 5.65 মিটার। এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি ম্যাথে তোমরা বুঝতে পেরেছো, অ্যান্ড যে এটা 2-3টা টপিকের একসাথে কম্বিনেশন, অ্যান্ড এই ধরনের ম্যাথই অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষা আসাটা মেইন না, জাস্ট কনসেপ্টগুলো যদি তোমরা একটার সাথে আরেকটা লিঙ্ক করতে পারো তাহলে কিন্তু তোমরা অনেক বেনিফিটস পাবা, এবং যে কোনো ধরনের কোয়েশনে খুব ইজিলি সলভ করতে পারবে। সো আমরা এখন দ্বিতীয় কোয়েশনে সুইচ করতেছি। সো আমাদের দ্বিতীয় কোয়েশনে চলে এসেছে। দ্বিতীয় কোয়েশনটা হচ্ছে JEE মেন্স 2020 এসেছিল, বাট এটা আসাটা মুখ্য না, জাস্ট কোয়েশনে যে কনসেপ্টটা ছিল সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি। সো ফার্স্টে কি বলা আছে, যে এ স্মল ব্লক স্টার্ট স্লিপিং ডাউন ফ্রম পয়েন্ট বি, অর্থাৎ আমাদের একটা ইনক্লাইন প্লেন আছে যেটা নিচের পয়েন্ট আমরা এ দিয়ে ডিনোট করছি, এবং উপরে যে শীর্ষে যে পয়েন্ট আছে সেটাকে বি দ্বারা ডিনোট করছি, এবং মাঝে সি কোনো একটা বিন্দু। এবং বলা আছে কি, অন অ্যান ইনক্লাইন প্লেন এবি অ্যান্ড হুইচ ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল দ্য থিটা উইথ দ্য হরাইজন্টাল সেকশন, অর্থাৎ হরাইজন্টালের সাথে এটা থিটা কোণ উৎপন্ন করতেছে। বিসি ইজ স্মুথ, অর্থাৎ আমাদের বিসিতে কোনো ফ্রিকশন বা অন্যান্য কোনো বাধাজনিত ফোর্স নেই, বাট রিমেনিং সেকশন সি এ যে অংশটা আছে সেটা কিন্তু রাফ, অর্থাৎ এখানে ফ্রিকশন আছে, এবং ফ্রিকশনের যে কোএফিশিয়েন্ট সেটা দেওয়া আছে আমাদের থেটা আকারে, কে টেন থেটা। আমাদের কি বলা আছে, যে ইট ইজ ফাউন্ড দ্যাট ব্লক কামস টু রেস্ট অ্যাজ ইট রিচেস দ্য বটম পয়েন্ট এ, মানে এটা তো বি বিন্দু থেকে যখন পড়তেছে নিচের দিকে একটা ত্বরণ আছে জি সাইন থিটা, এবং ও নির্দিষ্ট সার্টেন একটা ব্যাগ কিন্তু অর্জন করবে।
বাট ব্যাক অর্জন করার পর কি হবে, যখন সি এর ট্র্যাক আসবে তখন কিন্তু ফ্রিকশন আছে, ফ্রিকশন কি করবে, এর যে শক্তিগুলো আছে সেগুলো চিনিয়ে নিবে বা কাইন্ড অফ বাধা দিবে। বাধা দেওয়ার পরে কি এর ভেলোসিটিটা ধীরে ধীরে কমবে না, অ্যাক্সিলারেশন যেহেতু নেগেটিভ দিকে হবে, মানে পিছন দিকে হবে, সো এই কারণে এর ব্যাগটা কিন্তু আস্তে আস্তে কমবে এবং কমতে কমতে এ বিন্দুতে এসে এর ব্যাগটা শূন্য হয়ে যাবে। আমাদেরকে এটাই বলা হয়েছে। এবং আরেকটা ইনফরমেশন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে পিসি ইকুয়ালস টু 2 ইন্টু এসি, অর্থাৎ বিসি এর যে ভ্যালু আছে সেটাকে এসি দ্বারা আমরা প্রকাশ করি 2 ইন্টু এসি পেয়েছি। এবং আমাদেরকে যেটা আস্ক করেছে সেটা হচ্ছে কে ইকুয়ালস টু কত, অর্থাৎ আমাদের ফ্রিকশন কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যে কে টেন এটা, সেখান থেকে জাস্ট কেটা বের করতে বলেছে। সো আমরা এখানে মেনলি কি দেখতেছি, ফার্স্ট আমরা বি বিন্দু থেকে আচ্ছা আমরা মেনলি এটাকে আমরা চিত্র থেকে কি দেখতে পারতেছি, ফার্স্টে বি বিন্দু থেকে যখন সি বিন্দুতে আসতেছে সেটা একটা পার্ট, সি বিন্দু থেকে যখন এ বিন্দুতে আসতেছে সেটা আরেকটা পার্ট। বিসি যে অংশ আছে সেখানে কিন্তু কোনো ফ্রিকশন নেই, সেখানে এর উপর কিন্তু জাস্ট একটা আমাদের অ্যাক্সিলারেশনে কাজ করতেছে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। সেটা কি, এ বরাবর তার ওজন অংশ কিন্তু এম জি সাইন থিটা, দ্যাট মিনস এ বরাবর ত্বরণ হচ্ছে জি সাইন থিটা, এবং এই একটা ফোর্সই কাজ করতেছে, বাট অন্য কোনো ফোর্স কাজ করতেছে না। কিন্তু যখন সি থেকে অ্যাট্রাক্ট আসবে তখন কি করতেছে, তখন এই দিক বরাবর তোর ওপর যে এম জি সাইন থিটা ফোর্সটা আছে সেটা কাজ করতেছেই। আমি এখানে ফোর্সই লিখে দিই ডিরেক্ট এম জি সাইন থিটা, বাট এখানে আরেক যেহেতু ফ্রিকশন আছে, ফ্রিকশন কোন দিকে কাজ করবে, পেছন দিকে, যেহেতু ও সামনের দিকে যাচ্ছে, ওর গতি যেহেতু সামনের দিকে, সো পিছন দিকে যে ফ্রিকশন কাজ করবে সেটার ভ্যালু কত হবে, সেটা হচ্ছে ইউ ইন্টু নর্মাল। নর্মাল কত, আমরা ওজন তো ডাব্লিউ নিচের দিকে, সেটা যে তল বরাবর তলের সাথে যে উলম্ব যে উপাংশটা আছে সেটা কিন্তু এমজি কস থিটা, এবং এমজি কস থিটা সমান কি আবার নর্মালের সমান। নর্মাল যেহেতু সমান, তাহলে আমরা ইউ ইন্টু নর্মাল লিখতে পারি হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স। তাহলে আমাদের মেইন জিনিসটা কি, জাস্ট দুইটা অবস্থানে আমরা ফ্রি ডায়াগ্রামে এঁকে ফেলছি। ফার্স্টের অবস্থানে একটা পেয়েছি এমসিএনডিটা, এখানে নেট একটা ফোর্স কাজ করতেছে, যেহেতু আমাদের বলা আছে যে এ বিন্দুতে এসে বস্তুটা থেমে যাচ্ছে, দ্যাট মিনস কি আমাদের নেট অ্যাক্সেলারেশনটা কিন্তু এ বরাবর, অর্থাৎ আমাদের ইউ ইন্টু এন, অর্থাৎ ফ্রিকশনের যে ফোর্সের যে মানটা আছে সেটা কিন্তু এমজি সেন্টিমিটার থেকে বেশি, যার কারণে আমাদের একটা পিছন দিক বরাবর একটা অ্যাক্সেলারেশন সংঘটিত হচ্ছে, যার কারণে এ বিন্দুতে এসে বস্তুটা কিন্তু থেমে গেছে। সো আমরা এখন যদি এই দুই অবস্থানের জন্য কাজ করি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে আনসার সেটা কিন্তু আমরা পেয়ে যাব। ফার্স্টে আমরা বিসি অংশের জন্য বিবেচনা করি। বিসি অংশের জন্য কি লিখতে পারি আমরা, আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে বি স্কোয়ার ইকুয়ালস টু 2as, বি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এ ইন্টু এস না। এখন এটা তো কর্তৃক আসে, এটা আসে হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা থেকে, তোমরা একটু অ্যাপ্লাই করলেই পেয়ে যাও। আমি ডিরেক্ট একটু টাইম কমানোর জন্য জাস্ট ফর্মুলাটা ডিরেক্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে বি স্কোয়ার ইকুয়ালস টু 2as, অর্থাৎ ফার্স্টে বি অবস্থানে ভেলোসিটি কত ছিল 0, এবং সি অবস্থানে ধরে নিচ্ছি ব্লকটার ভেলোসিটি কত ভি 2 ইন্টু এ ইন্টু এস। এখানে অ্যাক্সিলারেশন কত, অ্যাক্সিলারেশন হচ্ছে জি ইন্টু সাইন থিটা, এস সমান কি, এস হচ্ছে বিসি, এস হচ্ছে বিসি। আবার সি এ অবস্থানের জন্য আবার সেম জিনিস লিখতে পারি না, সি অবস্থানে কি হচ্ছে বি এখানে আছে, এটা হচ্ছে আমাদের আদিবেগ, এবং এ অবস্থানে আদিবেগ কত 0, অর্থাৎ সি অবস্থানে কি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার ইকুয়ালস টু কত, বি স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু নেট অ্যাক্সিলারেশন ইন্টু এস। নেট অ্যাক্সিলারেশন কোন দিকে, পেছনের দিকে, সেটা কত, আর নেট ফোর্স ডিভাইড বাই এম, এবং সেখান থেকে আমরা কিন্তু কি পাচ্ছি ইউজি ইন্টু কস থিটা, জাস্ট এমটা কাটা যাবে আর কি, এটা তোমরা আশা করি বুঝবা, অ্যান্ড জি সাইন থিটা ইন্টু এদিকে হচ্ছে এসি বা সি এ যাই লিখতে পারি। সো আমাদের কিন্তু দুই জায়গায় কিন্তু বি এর সাহায্যে আমরা কিন্তু লিখে ফেলেছি। এখানে জাস্ট যেটা হচ্ছে বি স্কোয়ার ইকুয়ালস টু 2s, আমরা হচ্ছে ডিরেক্টলি লিখে ফেলেছি, জাস্ট এখানে একটা হয়তো প্লাস ইউ স্কোয়ার থাকবে, প্লাস ইউ স্কোয়ার, বাট ইউ আলটিমেটলি 0, কারণ যেহেতু বি অবস্থান আমাদের ভেলোসিটি কত ছিল 0। সো আমরা কিন্তু দুই জায়গা থেকে দুই অংশের জন্য দুইটা ইকুয়েশন লিখে ফেলেছি। এটা হচ্ছে আমাদের বি এ অংশের জন্য, এ বি অংশের জন্য, আর এটা হচ্ছে সি এ অংশের জন্য। এখন এই দুইটা ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি, বি স্কোয়ার সমান কি লিখতে পারি, ফার্স্টের ইকুয়েশন থেকে লিখতে পারি 2 ইন্টু জি সাইন থিটা ইন্টু বিসি না। আবার সেকেন্ড ইকুয়েশন থেকে কি লিখতে পারি 2 ইন্টু সেমভাবে এটা লিখে ফেলি, জাস্ট 2 ইন্টু ইউজি কস থিটা মাইনাস জি সাইন থিটা ইন্টু এসি। এখন বিসি আর এসি তো আমরা একটা রিলেশন পাইছিলাম আগে। সো এই দুইটা যদি কাটাকাটি করি তাহলে এখানে কি আসবে 2 আসবে, এবং এখানে 2 আর
2g কিন্তু কাটা চলে যাবে, প্রত্যেকটা ইকুয়েশন থেকে জি কিন্তু কেটে দিয়েছি। এবং এখন কি পাবো আমরা এখান থেকে জাস্ট ইউ ইকুয়ালস টু কি পাবো, এটা ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবা 3 × 10 থিটা, 3 × 10 থিটা। তাহলে আমাদের যদি আমরা ইউ ইকুয়ালস টু যে আমাদের কে 10 থিটা দেওয়া আছে সেটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু কে এর ভ্যালু পেয়ে যাচ্ছে, কে এর ভ্যালু কত 3, এটা কিন্তু আমাদের আনসার। সো আশা করি কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। এখানে জাস্ট তেমন কিছুই না, দুইটা যে পার্ট আছে দুইটা পার্ট আমরা বিভক্ত করে ফেলেছি, দুইটার জন্য শক্তির সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করে এই দুইটা জিনিস পেয়েছি। বি স্কোয়ার, যেহেতু দুইটাই বি স্কোয়ার আছে, তো বি স্কোয়ার দুইটা আমরা এই দুইটা সেম লিখতে পারি। সেম লেখার পর জাস্ট একটু ক্যালকুলেশন করলে কিন্তু কে এর ভ্যালুটা পেয়ে যাচ্ছে, বা ইউকে আমরা tan থিটার ফর্মে প্রকাশ করতে পারতেছি। সো এরপর আমরা এরপরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের নিউ কোয়েশ্চেন। এন্ড এটাতে কি বলা আছে দেখো, যে দ্য রেডিয়াস অফ দ্য লুপ ইজ আর, অর্থাৎ আমাদের এখানে একটা লুপ আছে যেটার নিচের দিকে হচ্ছে জায়গা আছে, জাস্ট কারটা আসার মতো, কারটা এখান দিয়ে লুপে যে প্রবেশ করবে সেটার মতো জাস্ট একটা জায়গা আছে। এখানে হয়তো জিনিসটা বোঝা যাচ্ছে না অতভাবে। সো আমরা কোয়েশ্চেনটা পড়ি। দ্য রেডিয়াস অফ দ্য লুপ ইজ আর, লুপের যে রেডিয়াস আছে সেটা হচ্ছে ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করা হয়েছে, এবং এক আর উইথাউট ইঞ্জিন, আরটা হচ্ছে কোনো ইঞ্জিন নেই। অর্থাৎ জাস্ট আমরা জাস্ট এখান থেকে হালকা একটু পুশ করছি, আগে একটু পুশ করার পর এটা উপর থেকে নিচে এভাবে পড়ে যাবে। স্টার্টস ফ্রম এ প্ল্যাটফর্ম অ্যাট এ ডিস্টেন্স এইচ, অর্থাৎ এই যে লুপের সর্বোচ্চ যে বিন্দুটা আছে সেটা চেয়ে এইচ উপরে আরেকটা অবস্থান থেকে আমরা কারটাকে কিন্তু পুশ করেছি অ্যাবাউট দ্য টপ অফ দ্য লুপ অ্যান্ড গোস অ্যারাউন্ড দ্য লুপ উইথাউট ফলিং অফ দ্য ট্র্যাক। অর্থাৎ এখান থেকে যে কারটা আছে সেখান থেকে এখানে পুশ করার পরে এদিক বরাবর এসে জাস্ট এই ট্র্যাকে সম্পূর্ণ একটা লুপ ঘুরে যাবে। এটাই বলেছে যে ফলিং অফ দ্য ট্র্যাক, অর্থাৎ উইথাউট ফলিং অফ দ্য ট্র্যাক, এই ট্র্যাক থেকে এটা বিচ্ছিন্ন হওয়া ছাড়া জাস্ট পুরো ট্র্যাকটা একটা ঘুরে আসবে। ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ এইচ ফর এ সাকসেসফুল লুপিং, অর্থাৎ একটা সাকসেসফুল একটা লুপিং করার জন্য এখানে যে এইচ এর যে ভ্যালুটা আছে সেটাই আমাদেরকে আস্ক করেছে। এবং যেহেতু এখানে আর একটা ভেরিয়েবল দেওয়া আছে, তার মানে কি আমাদের এইচকে আর আকারে প্রকাশ করতে হবে। এখানে কিন্তু সেমভাবেই তোমরা ক্রিটিক্যাল ভেলোসিটি যে টপিকটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে। এটা কিন্তু আমরা প্রিভিয়াস একটা ভিডিওতে ডিসকাশন করে ফেলেছিলাম। সো এখানে মেনলি কি হচ্ছে জিনিসটা, ফার্স্টে যে চিত্রটাকে একটু ডিনোট করি। ফার্স্টে উপরে সর্বোচ্চ বিন্দুতে কিন্তু ওর কোনো ভেলোসিটি নেই, অর্থাৎ আমাদের এখানে ভি ইকুয়ালস টু কত, ভি ইকুয়ালস টু কিন্তু 0। কেন 0? কারণ আমরা বলেছি কি এর কোনো ইঞ্জিন নেই, পাশাপাশি আমরা জাস্ট একটু সামান্য করে পুশ আপ করেছি যেটার ভেলোসিটিটা খুবই নগণ্য। জাস্ট পুশ করার পর কী হবে, এটা নিচের দিকে পড়ে যাবে, পরে জাস্ট এই ট্র্যাকে ঘুরবে। এখন আমরা ট্র্যাকের বিভিন্ন বিন্দু ধরে কাজ করতে পারি। সাকসেসফুল লুপিং মানে কি, জাস্ট এখানে নিজস্ব একটা ভেলোসিটি দরকার হবে সাকসেসফুল লুপিং এর জন্য, আবার এই সর্বোচ্চ বিন্দুতে আরেকটা ভেলোসিটি দরকার হবে। ক্রিটিক্যাল ভেলোসিটির যে ভিডিওটা আছে সেটা দেখলেই তোমরা বলতে পারবা যে এই বিন্দুতে সাকসেসফুল লুপিং এর জন্য কত ভেলোসিটি দরকার, 5g × r। আবার এই বিন্দুতে কত ভেলোসিটি দরকার, √g × r। সো আমরা কিন্তু এই দুইটা যে কোনো একটা বিন্দু ধরে কিন্তু কাজটা করে দিতে পারতেছি খুব ইজিলি। আমরা সর্বোচ্চ বিন্দু ধরে কাজ করতেছি। সর্বোচ্চ বিন্দুতে কি হচ্ছে, এখানে জাস্ট √g এর একটা ভেলোসিটি আছে, উপরের বিন্দুতে কিন্তু কোনো ভেলোসিটি নাই, অর্থাৎ এখানে ভেলোসিটি কত, 0, ভেলোসিটি 0। এবং আমরা রেফারেন্স অফ ফ্রেম ধরতেছি, এই যে পয়েন্ট আছে সেটাকে রেফারেন্স অফ ফ্রেম ধরতেছি, এবং এটার থেকে রেফারেন্স অফ ফ্রেম থেকে এই যে কারের আদি যে উচ্চতা ছিল সেটা হচ্ছে এইচ। এই দুই পয়েন্টে কিন্তু আমরা যদি এখন শক্তি সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের প্রবলেম চলে যাবে। আমরা ধরে নিচ্ছি এটা এ বিন্দু এবং যে কার যে ইনিশিয়াল অবস্থানে ছিল সেটা হচ্ছে বি বিন্দু। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু এখানে কোনো বাধাজনিত কোনো ফোর্স নেই, দ্যাট মিনস এ অবস্থানে এবং বি অবস্থানে যান্ত্রিক শক্তির নিত্যতা আমরা অ্যাপ্লাই করতে পারি। এ অবস্থানে কিন্তু কোনো ভেলোসিটি নেই, এবং এখানে যে বিভব শক্তি আছে সেটার মান হচ্ছে mg × h। এইচ মানে কত, এইচ মানে অ্যাকচুয়ালি এইচই, আমাদের এখানে এইচ দ্বারাই দেওয়া আছে। অ্যান্ড এ অবস্থানে কি লিখতে পারি, এ অবস্থানে লিখতে পারি হচ্ছে এখানে কিন্তু কোনো নেই, যেহেতু আমরা এ অবস্থান থেকে রেফারেন্স অফ ফ্রেম ধরেছি, দ্যাট মিনস এখানে কোনো বিভব শক্তি নেই, এখানে জাস্ট একটা গতিশক্তি আছে। গতিশক্তি কত, 1/2 × m × v²। v²কে আমরা কি লিখতে পারি, √g r², দ্যাট মিনস gr। এখন জিআরটা লিখেছি আমরা কিন্তু মিনিমাম কেসের জন্য, অর্থাৎ এই বিন্দুতে যদি ভেলোসিটি √gr থেকেও বেশি হয় তাহলে কিন্তু একটা সাকসেসফুল লুপিং হবে, বাট মিনিমাম কিন্তু √gr হইতে হবে। সেটা তোমরা ক্রিটিক্যাল ভেলোসিটি টপিক থেকে বুঝতে পারবা। অ্যান্ড আমাদেরকে আরেকটা আস্ক করেছে, সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু অফ এইচ। জাস্ট জিআর দিয়ে আমাদের এইচটাই জানতে চাইছে, অর্থাৎ জিআর যদি মিনিমাম হয় √gr, অর্থাৎ এখানে এ বিন্দুতে যে ভেলোসিটি আছে সেটা যদি মিনিমাম হয় দ্যাট মিনস এইচটাও কিন্তু মিনিমাম হবে। অর্থাৎ
এজ কিন্তু মিনিমাম যেটা বের করবো এর থেকে যদিও আমরা উপর থেকে যদি ছাড়ি তাহলে কিন্তু সাকসেসফুল লুপিং হবে। জাস্ট আমাদের মিনিমাম যে এজটা আছে সেটা কিন্তু বের করতে বলেছে। এখান থেকে যদি তোমরা এজটা বের করে নাও তাহলে কিন্তু কাজ শেষ। এজ সমান কত বেরোবে এখান থেকে r/2। সো এটা কিন্তু আমাদের আনসার ছিল। এখানে দেখো মেনলি জাস্ট শক্তি সংরক্ষণশীলতা এবং যে ক্রিটিক্যাল ভেলোসিটির যে পার্টটা ছিল সেই দুইটাই কম্বিনেশন, খুব ইজি একটা কোয়েশ্চেন ছিল। আমরা এরপরে নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। সো আমাদের এই কোয়েশ্চেনে কি বলা আছে দেখো, এখানে বলা আছে 5 কেজি বড়ের একটি ব্লক টেবিলের উপর স্থির অবস্থা আছে। অর্থাৎ এখানে একটা টেবিল আছে, টেবিলের উপর 5 কেজি অর্থাৎ ক্যাপিটাল এম যেটা দেওয়া আছে সেটা কিন্তু 5 কেজি ব্লকটি স্থির অবস্থায় আছে এবং ব্লক এবং টেবিলের মধ্যে একটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কেন দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের টার্মিনাল কেসে সর্বোচ্চ ঘর্ষণ বল কিন্তু এই যে U/N, এই যে ইউটা আছে সেটা কিন্তু দেওয়া আছে। এবং আরেকটা হচ্ছে বি ব্লকের যে ওজন সর্বোচ্চ কত হলে সমগ্র সংস্থাটি সাম্য অবস্থায় থাকবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। এখন এখানে মেনলি কি হচ্ছে, ফার্স্ট একটা টেবিল আছে, টেবিলের মধ্যে আমরা 5 কেজি বড়ের একটা ওজন বা 5 কেজি বড়ের একটা বস্তু রেখেছি। এই বস্তুটার মধ্যে এবং তলের মধ্যে একটা ফ্রিকশন কাজ করতেছে এবং সেটা একটা সুতার সাথে অ্যাড করে দিয়েছি, যে সুতাটা আলটিমেটলি আমাদের একটা ফিক্সড একটা রিজিড একটা দেয়ালের সাথে আটকে আছে। এই দেয়ালের সাথে একটা সুতাটা আটকে আছে, আবার এদিকে এই যে বিন্দুটা আছে সেই কমন পয়েন্টের সাথে আরেকটা বি ভরের একটা ওজন ঝোলানো আছে এবং আমাদের যে বি ব্লকের যে ভরটা আছে সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে। এটা কিন্তু আমাদের জাস্ট ফোর্সের ডিভিশনটা দিয়ে খুব ইজিলি কাজটা করে ফেলতে পারি। এটা যদি আমরা একটু জুম ইন করি তাহলে কিন্তু জুম ইন করে আমরা যদি ফোর্সগুলো ডিস্ট্রিবিউশন করে দিই তাহলে কিন্তু আমাদের আনসারটা সলভ হয়ে যাবে, সরি কোয়েশ্চেনটা সলভ হয়ে যাবে। ফার্স্টে কি দেখতেছি, এই যে সুতাটা আছে প্রত্যেকটা সুতা বরাবর কিন্তু এক একটা টান কাজ করবে। এ বরাবর কি কাজ করতেছে, টি একটা টান কাজ করতেছে। সেটার একটা আনুভূমিক এবং একটা উলম্ব অংশ আছে। আনুভূমিক যে অংশটা আছে সেটা আমরা কি লিখতে পারি, T/cos θ। থেটার ভ্যালু যদিও আমাদের দেওয়া আছে, সরি হ্যাঁ থেটার ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে 30 ডিগ্রি এবং সরি টি এর উলম্ব বরাবর যে অংশটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি T/sin θ, T/sin θ, T/sin θ এবং cos θ যে ফোর্সটা আছে, যে ফোর্স দুটো আছে সেটা কিন্তু আমাদের বি এর ওজন এবং এম এর দিকে যে ঘর্ষণ বল আছে সেটাকে ফিক্সড করতেছে বা সাম্য অবস্থায় রাখতেছে। ফার্স্টে এখানে কি হচ্ছে, cos θ আছে সেটা কিন্তু ডান দিক বরাবর কাজ করতেছে। কিন্তু এই প্রসেসটা বেশি কেন আছে, কারণ ক্যাপিটাল এম বর অর্থাৎ 5 কেজি বরের এবং টেবিলের মধ্যে কিন্তু একটা ফ্রিকশন ফোর্স কাজ করতেছে। ফ্রিকশন ফোর্সটা কোন বরাবর কাজ করবে, জাস্ট এই বরাবর, কারণ cos θ এর কারণে কিন্তু ক্যাপিটাল নাম্বার বস্তুটা চাইবে ডান দিকে চলে যেতে, যেহেতু ফ্রিকশন ফোর্স আমাদের রিলেটিভ ভেলোসিটিকে রেজিস্ট করে। দ্যাট মিনস ফ্রিকশন ফোর্স চাইবে যাতে ক্যাপিটাল নাম্বার অর্থাৎ 5 কেজি বরের বস্তুটা ডান দিকে না যায়, সেই কারণে ফ্রিকশন ফোর্স কাজ করবে কোন দিকে, বাম সাইডে। আবার T/sin θ ফোর্সটা কি চাইবে, যাতে ক্যাপিটাল ভি বরের যে বস্তুটা আছে বা বি বরের যে বস্তুটা আছে সেটা যাতে নিচে না পড়ে। অর্থাৎ T/sin θ কি করবে, আমাদের এই যে বি বরের যে বস্তুটা আছে তার ওজনকে প্রশমিত করবে এবং T/cos θ কাকে প্রশমিত করবে, স্মল এফ অর্থাৎ ফ্রিকশন ফোর্সকে প্রশমিত করবে। এই চারটা ফোর্সের সমন্বয়ে কিন্তু আমাদের পুরো সিস্টেমটা সাম্য অবস্থায় থাকবে এবং সাম্য অবস্থায় থাকাকালীন আমাদের যে বি বরের যে ব্লকটা আছে সেটা যে ভরটা আছে বা ওজনটা আছে সেটা আমাদেরকে বের করতে বলেছে। সো আমরা কিন্তু এখানে ফোর্সের জাস্ট সাম্য অবস্থায়, যেহেতু পুরোটা বস্তু সাম্য অবস্থা আছে, পুরো সবগুলো বস্তু, সেহেতু এদের উপর নেট ফোর্স কিন্তু 0, অর্থাৎ ডান সাইডে যে ফোর্স কাজ করতেছে ঠিক এর বিপরীতে সেম ফোর্স কাজ করতে হবে। আবার একদম খাড়া উপর দিকে যে ফোর্স কাজ করতেছে এর বিপরীতে সেম ফোর্স কাজ করতে হবে। এখন ভি বরের ওজন কিন্তু নিচের দিকে কাজ করতেছে, এটা কিন্তু আমাদের আলটিমেটলি T/sin θ কে রেজিস্ট করবে বা T/sin θ এর সাথে প্রশমন হয়ে যাবে। সো ফার্স্ট আমরা কি লিখতে পারি, ফ্রিকশন ফোর্স ইকুয়ালস টু নর্মাল মানে কি 5 × g না, 5 × g ইকুয়ালস টু কত, T/cos θ না, T/cos θ, কারণ ডাউন সাইডে যে পরিমাণ ফোর্স তার বিপরীতে অর্থাৎ বাম সাইডে সেম পরিমাণ ফোর্স। আবার উপরের দিকে ফোর্স কত, টি এর যে অংশ আছে সেটা হচ্ছে T/sin θ ইকুয়ালস টু আবার কত, নিচের দিকে W, অর্থাৎ ভি ভরের আমাদের যে বস্তুটা আছে তার ভর যদি আমরা m ধরি, m/g হচ্ছে আমাদের T/sin θ। অর্থাৎ আমরা দুইটা ইকুয়েশন কিন্তু পেয়ে গেছি। এই দুইটা ইকুয়েশন থেকে যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমাদের যে যে আননোনটা আছে সেটা কিন্তু পেয়ে যাব। কীভাবে সলভ করবো, এখন আমাদের কিন্তু ডেটা দেওয়া আছে, অর্থাৎ আমাদের কি হতে হবে, যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের যে আননোনটা আছে টিটা আছে সেটা কিন্তু আমরা দূর করে ফেলতে পারতেছি। দ্যাট মিনস কি, ভাগ করলে আমরা যদি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি tan θ ইকুয়ালস টু কত, উপরের দিকে হচ্ছে mg
আর নিচে হচ্ছে ইউ ইন্টু 5 ইন্টু জি ইন্টু 5 ইন্টু জি। এখান থেকে কিন্তু আমাদের থিটাও কিন্তু দেওয়া আছে, থিটা যেহেতু দেওয়া আছে 30 ডিগ্রি, এম কিন্তু আননোন, ইউও দেওয়া আছে 0.5, জি তো কাটাকাটি চলেই যাবে। সো এখান থেকে কিন্তু আমরা এম এর যে ভ্যালুটা আছে সেটা পেয়ে যাচ্ছি, সেটা জাস্ট কিছু একটা পেয়ে যাবো, অ্যান্ড তোমরা ক্যালকুলেশন করলে সেটা পেয়ে যাবে। আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। এখানে মেনলি ফোর্সের যে ডিস্ট্রিবিউশন আছে সেটা করলেই কিন্তু কাজ শেষ, জাস্ট কে কাকে প্রশমিত করতেছে সেটা বুঝতে পারলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো। এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে সুইচ করতেছি। এই কোয়েশ্চেনে দেখো, এই কোয়েশ্চেনে জাস্ট আমাদেরকে একটা জড়তার ভ্রামক অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে। এখানে কিন্তু দেখো, এখানে ফার্স্টে আমাদের একটা রড দেওয়া আছে, এটা কিন্তু আমরা রড হিসেবে বিবেচনা করতেছি, জাস্ট বোঝার সুবিধার্থে একটু মোটা করে রেখেছি আর কি। এটা হচ্ছে রড যার বড় হচ্ছে স্মল এম এবং যার লেন্থ হচ্ছে স্মল এল, এবং এর সাথে সংযুক্ত একটা হচ্ছে আমাদের নিরেট গোলক আছে যার ভর হচ্ছে ক্যাপিটাল এম এবং রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। এবং এই যে রডটা আছে সেটা বরকেন্দ্র বরাবর এবং L/2 পজিশনে, একদম L/2 পজিশনে, অর্থাৎ বরকেন্দ্র বরাবর একটা অ্যাক্সিস অফ রোটেশন আছে, এবং এই অ্যাক্সিস অফ রোটেশনের সাপেক্ষে কিন্তু আমাদের যে জড়তার ভ্রামক আছে সেটা বের করতে বলেছে। এবং এটা কিন্তু আমরা খুব ইজিলি সমান্তরাল উপপাদ্য দিয়ে সলভ করে ফেলতে পারি। ফার্স্টে কী করতে হচ্ছে, ফার্স্টে এই দুইটা বস্তু যে মিলে একটা সিস্টেম হচ্ছে, আমরা কিন্তু দুইটা বস্তুকে আলাদা আলাদা হিসেবে বিবেচনা করবে এবং দুইটার জন্য আলাদা আলাদাভাবে জড়তার ভ্রামক বের করে জাস্ট যোগ করে দেবে, যেহেতু জড়তার ভ্রামক একটা স্কেলার রাশি। ফার্স্টে যদি রডের জন্য বের করি, রডের জন্য কি হচ্ছে, ফার্স্টে আমাদের রডটা আছে এবং সেটা ঠিক মাঝ বরাবর আমাদের অ্যাক্সিস অফ রোটেশন আছে, যেখান বরাবর সেটা ঘুরতেছে। তাহলে আমাদের I1 সমান কি হচ্ছে, I1 সমান আমরা পাচ্ছি হচ্ছে এম ইন্টু এম হচ্ছে স্মল এম, এদিক হচ্ছে L²/12। তোমরা যদি সূত্রটা দেখো তাহলে হচ্ছে মাঝখান বরাবর এম ইন্টু L²/12। আবার যে নিরেট গোলক আছে সেটার জন্য কীভাবে বিবেচনা করবো, নিরেট গোলকটা হচ্ছে, এটা নিরেট গোলক, এটা ঠিক মাঝ বরাবর আমাদের আই কত, I2 সমান হচ্ছে ঠিক মাঝ বরাবর অর্থাৎ বরকেন্দ্র বরাবর 3/5 m ইন্টু আর স্কোয়ার, 3/5 ইন্টু ক্যাপিটাল এম ইন্টু আর স্কোয়ার। আবার বাট আমাদের যে I2 আছে সেটা কিন্তু বরকেন্দ্র বরাবর জাস্ট সেটাই না, কারণ এটা হচ্ছে বরকেন্দ্র বরাবর কাজ করতেছে, এটা আমাদের অ্যাক্সিস অফ রোটেশন কিন্তু রডের মধ্যবিন্দুতে। এবং তোমরা সমান্তরাল অক্ষ উপপাদ্যের মাধ্যমে যদি বিবেচনা করো তাহলে কিন্তু I2 এর ভ্যালু জাস্ট এটা না, জাস্ট আরেকটা ভ্যালু অ্যাড হবে, সেটা হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু ডিস্টেন্স স্কোয়ার। ডিস্টেন্স কত, জাস্ট আমাদের অ্যাক্সিস অফ রোটেশন থেকে আমাদের যে নিরেট গোলকটা আছে সেটার যে কেন্দ্রের যে ডিস্টেন্স আছে সেটা কিন্তু বসিয়ে দিতে হবে এখানে। ডিস্টেন্সটা কত, ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল আর প্লাস L/2 হোল স্কোয়ার, না L/2 হোল স্কোয়ার। এটা কিন্তু আমাদের নিরেটগুলোকে যে জড়তার ভ্রামক প্লাস এখানে যে দণ্ডটা আছে, রডটা আছে, সেটা জড়তার ভ্রামক। এখন জড়তার ভ্রামক যেহেতু স্কেলার রাশি, এই পুরো সিস্টেমটাকে আমরা দুইটা আলাদা আলাদা অবজেক্ট হিসেবে বিবেচনা করে ফেলছি, এবং জাস্ট আমাদের যে সিস্টেম, পুরো সিস্টেমের জড়তার ভ্রামক যদি বের করতে হয়, I = জাস্ট আমরা I1 প্লাস I2 অ্যাড করে দিব। এখানে তোমরা যে স্মল এম ক্যাপিটাল এম এগুলো গুলে ফেলতেছো, বাট এখানে যে এমটা আছে সেটা কিন্তু স্মল এম, এটা রডের বর, এবং I2 যেহেতু আমরা নিরেট গোলকের ক্ষেত্রে কনসিডার করছি সেহেতু এখানে যে এমটা আছে সেটা কিন্তু আমরা নিরেট গোলকের বর বসিয়েছি, এবং আর হচ্ছে নিরেট গোলকের রেডিয়াস, এবং এল হচ্ছে পুরো রডের দৈর্ঘ্য। এবং আমাদের এইসব ক্যালকুলেশন কেন হয়েছে, কারণ আমাদের অ্যাক্সিস অফ রোটেশন কিন্তু, অর্থাৎ অ্যাক্সিস অফ রোটেশন আমরা বিবেচনা করছি রডের মধ্যবিন্দুতে, অর্থাৎ রডের বরকেন্দ্র বরাবর। অ্যাক্সিস অফ রোটেশন যদি এখানে হইতো তাহলে কিন্তু জড়তার ভ্রামক আরেকটা আসতো, কিংবা এখানে হইলে কিন্তু আরেকটা আসতো, জাস্ট এটাই আর কি। বাট মেইন জিনিসটা হচ্ছে ওই যে সমান্তরাল অক্ষ উপপাদ্যের মাধ্যমে আলাদা আলাদা অবজেক্ট হিসেবে বিবেচনা করে আমাদের কাজটা করতে হবে। সো এর মাধ্যমে আমাদের নিউটনের মেকানিক্সের যে টুকর সিরিজের পর্বটা ছিল সেটা শেষ হয়েছে, এবং এই টোটাল দুইটা ভিডিওতে আমি প্রায় 10 থেকে 15টা ম্যাথ নিয়ে আলোচনা করছি। প্রত্যেকটা ম্যাথই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা একটা টাইপের ছিল। আশা করি সব কিছু বুঝিয়ে দিতে পেরেছি, এবং এখানে যে টাইপগুলো ছিল সেগুলো থেকে কিন্তু এইচএসসি কিংবা অ্যাডমিশন যে কোনো জায়গায় খুব ইজিলি তোমরা কমন পেতে পারো। এবং জড়তা ভ্রামকের ক্ষেত্রে আলাদাভাবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে জড়তা ভ্রামক কিন্তু এইচএসসি কিংবা অ্যাডমিশনে খুব অ্যাডভান্স কিছু কোয়েশ্চেন আসে না। এই জড়তা ভ্রামক থেকে মেনলি স্যাররা জানেই যে খুব বেশি অ্যাডভান্স কোয়েশ্চেন করলে মানে স্টুডেন্টরা পারবে না। সো জড়তা ভ্রামক থেকে যেহেতু খুব অ্যাডভান্স কোয়েশ্চেন আছে না, সেক্ষেত্রে আমরা জাস্ট জেনারেল একটা
ম্যাথ নিয়ে এটা আলোচনা করেছি এবং সমান্তর অক্ষ উপপাদ্য নিয়ে আলোচনা করেছি। এর পাশাপাশি লম্ব অক্ষ উপপাদ্যের মাধ্যমে খুব সুন্দর সুন্দর ম্যাথ কিন্তু চলে আসতে পারে। এই দুইটা জিনিসের পাশাপাশি যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব ইজিলি এই ধরনের কোয়েশ্চেন সলভ করতে পারবা। সো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।